আজকের পর্বটি আপনাদের সামনে শুরু করব একটা ছোট্ট ক্লিপিং দেখিয়ে। পরবর্তী পর্যায়ে পুরো ক্লিপিংটা দেখাবো। আপনারা দেখুন যে ভারতবর্ষের যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়ে গিয়েছে, কি করে একদিকে ভোটের সময় আমার আপনার কাছ থেকে বিভিন্ন রকমের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করছে, এবং তারপরে আমাদের করের টাকা থেকে সঞ্চিত ধন কিভাবে এরা কারচুপি করছে, তার একটা ছোট্ট অংশ আপনাদের সামনে দেখাচ্ছি। দেখানোর পর আজকের মূল পর্বে পুরো অংশটা আপনাদের সামনে দেখাবো। আপনারা একটু ছোট্ট ভিডিওটা দেখুন। मनीष सिसोदिया उप मुख्यमंत्री, ये देखिए खाले खाली सब कुर्सी टेबल सब ले गए। ये चोर लोग हैं, चोर। इन्होंने इतनी शर्म नहीं है लोगों को कि जो दूसरा विधायक बैठेगा वो कहां बैठेगा, पर ये नहीं। ये देखो इतने भ्रष्टाचारी है, सारी कुर्सी सारी टेबल गायब कर दी। দেখলেন বন্ধুরা, এটা হচ্ছে মনীষ সিসোদিয়া, দিল্লির উপমুখ্যমন্ত্রী। তিনি যে তার যে রুম ছিল, সেই রুমে অফিসিয়াল রুম, গভর্নমেন্ট থেকে অ্যালোকেট হওয়া একটা অফিসিয়াল রুম, সেই অফিসিয়াল রুমে তার জিনিসপত্র যেগুলো থাকার কথা, যেখানে টেবিল চেয়ার এবং আরো পরবর্তীকালে আপনাদের সামনে দেখাবো, সব হাওয়া। কেন না, অরবিন্দ কেজরিওয়াল তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, দীর্ঘদিন পর আরো একবার বিজেপি ক্ষমতা দখল করতে পেরেছে। আর তারপরেই বিজেপির বিধায়ক রবীন্দ্র নেগি যখন গিয়েছিলেন, তার কারণ তাদের সেখানে অফিস করার কথা, খুব স্বাভাবিকভাবেই রাজ্য পরিচালনা করার জন্য গভর্নমেন্ট থেকে যে সমস্ত অফিসিয়াল রুমগুলো অ্যাসেম্বলির মধ্যে থাকে, সেখানে তার রুম, সেখানে যখন তিনি গিয়েছিলেন তার একটি অংশ আপনাদের দেখালাম, চেয়ার টেবিলটা নিয়েও পালিয়েছেন। মানে চুরি ঠিক কত রকমের হয় এই আঞ্চলিক দলগুলো সেটা সাধারণ মানুষের কাছে দেখিয়ে দিচ্ছে যে একেবারেই কতটা প্রতিশ্রুতি দিয়ে করাপশনের বিরুদ্ধে বারবার তারা দাবি করে এসেছিলেন আন্না হাজারের হাত ধরে, যে তারা এমন একটা নাকি নিদর্শন স্থাপন করবেন যেটা ভারতবর্ষের বুকে দ্বিতীয় কোনো দল, দ্বিতীয় কোনো পার্টি করেনি। আর মাফলার পরা, পকেটে ফাউন্টেন পেন রাখা, একটা খুব সস্তার জামা বা গেঞ্জি পরা অরবিন্দ কেজরিওয়াল তিনি শীষ মহলে থাকতেন। আর কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী এই শীষ মহল সম্পর্কে, এই টাকার স্যাংশন কোথা থেকে এসেছে তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। আর দেখুন তাদের উপমুখ্যমন্ত্রী, যেটা গভর্নমেন্ট রুম, অ্যালোটেড রুম, সেটা তার ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়, আমার আপনার করের টাকা থেকে যে সমস্ত জিনিসপত্র, ফার্নিচার, টিভি, এসি সব কেনা হয়েছিল, নিয়ে চম্পট। আপনাদের পুরো ভিডিওটা আজকে আপনাদের সামনে যেমন দেখাবো, ঠিক আবার দেখাবো এটা যে আম আদমি পার্টি একা করছে এমনটা নয়। ভারতবর্ষের বুকে যে সমস্ত আঞ্চলিক দলগুলো গড়ে উঠেছে, এই আঞ্চলিক দলগুলোকে কি মানুষ আদৌ বিশ্বাস করতে পারবে? এর পাশাপাশি আপনাদের দেখাবো উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, সেই সমাজবাদী পার্টির একজন এমএলএ সেখানে তাদের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে কি মন্তব্য করেছেন, শুনলে আপনারা তাজ্জব হয়ে যাবেন। আর আমার মনে হয়েছে এই তথ্যগুলো যদি আমরা বাংলার মানুষদের শোনাতে না পারি, তাহলে আমরা কোনোদিনই রাজনৈতিক সচেতন হব না। আর সেই কারণেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। যদি সমর্থন করেন তাহলে আপনাদের সমর্থন জানাবেন কমেন্ট বা লাইকের মাধ্যমে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, এমনিতেই আম আদমি পার্টি, কেজরিওয়াল, তাদের বিরুদ্ধে প্রচুর করাপশনের অভিযোগ রয়েছে। অভিযোগ শুধু নয়, যদি অভিযোগ থাকতো তাহলে তাদের জেল যাত্রা পর্যন্ত হতো, এমনটা নয়। মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, সঞ্জয় সিং, এমনকি অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত করাপশনের এগেনস্টে, করাপশনের জন্য তাদেরকে জেল যাত্রা পর্যন্ত হয়েছিল। ভারতের প্রথম একজন সিটিং চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল, যিনি জেলে গিয়েছিলেন, ভারতের ইতিহাসে বেনজির ঘটনা, এবং ক্ষমতা থেকে চলে গিয়েছেন। সাতটাতে এখন আর তিনি নেই, দীর্ঘদিন পর বিজেপি ক্ষমতায় এসেছে, তারপরেও কি ঘটনা ঘটেছে। এই রবীন্দ্র নেগি তিনি যখন গিয়েছিলেন, তিনি দেখালেন নেম প্লেটটা এখনো রয়ে গিয়েছে। মনীষ সিসোদিয়া দিল্লির উপমুখ্যমন্ত্রীর নেম প্লেটটা তখনও রয়ে গিয়েছে, কিন্তু পুরো ভিডিওটা এবার আপনাদের সামনে আমি দেখাবো। সেখানে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন, দেখলেন যে চেয়ার টেবিল যেটা ছিল সেটা নেই, একটা সাউন্ড সিস্টেম ছিল, 12 লাখ টাকার একটা সাউন্ড সিস্টেম ছিল, সেটাকে পর্যন্ত নিয়ে চলে গেছেন। এমনকি ঘরের মধ্যে রেস্ট নেওয়ার জন্য যে সমস্ত খাট, বিছানা, চেয়ার টেবিল, ফার্নিচার ছিল, সেগুলো সব গায়েব। শুনলে অবাক হয়ে যাবেন যে তার যা ঘর ছিল তার মধ্যে 2-3টে ঘর থেকে এসি পর্যন্ত গায়েব হয়ে গিয়েছে। একেবারেই পুরো সম্পত্তি তার ব্যক্তিগত, অথচ এটা একটা গভর্নমেন্টের সম্পত্তি,
তিনি যখন ক্ষমতা হস্তান্তর করছেন তখন তার এই চাবিটি আইদার গভর্নরকে কিংবা অ্যাসেম্বলির অধ্যক্ষের কাছে জমা দিয়ে সমস্ত জিনিস বুঝিয়ে দিয়ে আসা উচিত ছিল। সেখানে বিজেপি, তার কারণ পরবর্তীকালে যে ক্ষমতায় আসবেন তিনি সেই চেয়ারে বসবেন, তিনি সেই সরকারি সম্পত্তির দেখভাল করবেন, তিনি সেইগুলোকে নিয়ে ব্যবহার করবেন। অথচ এই মনীষ সিসোদিয়া এমন একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন যেখানে মানুষ 2 বছর সমর্থন করেছেন। দিল্লির মানুষ কিন্তু ভুল ভেঙে গিয়েছে, জানি না পশ্চিমবঙ্গের মানুষের কবে ভুল ভাঙবে। দিল্লির মানুষ পরিবর্তন করে দিয়েছে, কিন্তু তারা দেখুন যা যেখানে যাবতীয় ছিল দেখলে মনে হবে যেন একটা ডাকাতি হয়েছে। আসুন এবার পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এই কারণে, আপনি আমি যতদিন না রাজনৈতিক সচেতন হব, আমার আপনার ভোট নিয়ে কিন্তু এই রাজনৈতিক চুরিগুলো চলতেই থাকবে। দেখুন এই ভিডিওটা আপনারা দেখুন। मनीष सिसोदिया उप मुख्यमंत्री, ये देखिए खाली सब कुर्सी टेबल सब ले गए। ये चोर लोग हैं, चोर। इन्होंने इतनी शर्म नहीं इन लोगों को कि जो दूसरा विधायक बैठेगा वो कहां बैठेगा, पर ये नहीं। ये देखो इतने भ्रष्टाचारी है, सारी कुर्सी सारी टेबल गायब कर दी, कुछ नहीं है यहाँ पे, खाली पड़ा हुआ है। सारे सामान लेके चले गए, सब गायब कर दिया। ये हॉल है, इस हॉल में 200-250 कुर्सियां थी, 300 कुर्सियां थी, ये सारी कुर्सियां गायब कर दी। इसमें एसी लगे हुए थे, एसी भी उखाड़ के ले गए जगह जगह से। और मैं आपको दिखाता हूं, ये पूरा खाली। यहाँ एक टीवी लगा था 2-3 लाख रुपए का, वो टीवी भी उखाड़ के ले गए। उसका फ्रेम लगा हुआ है टीवी का, ये देख सकते हैं, ये टीवी का फ्रेम लगा हुआ है और टीवी उखाड़ के ले गए। यहाँ एक साउंड सिस्टम था जिसमें कुछ कार्यक्रम करते थे, वो 12 लाख का साउंड था, आउजा का, वो भी उखाड़ के ले गए। ये कमरे में तो सब गायब है, कुछ नहीं है, कुर्सी उससे गायब है। एसी लगा हुआ था, एसी भी निकाल के ले गए। इस कमरे में भी कुर्सी टेबल गायब, ये एसी लगा हुआ था, एसी भी गायब, ये भी चोरी कर लिया, चोरी करके ले गए। सरकारी संपत्ति को चोरी, शर्म नहीं आती केजरीवाल जी और सिसोदिया जी, तुम्हें शर्म नहीं है बिल्कुल भी। और ये जो पेंट है, पेंट का काम मैं अभी करवा रहा हूं अपना पर्सनल। দেখলেন বন্ধুরা কি মারাত্মক ভিডিও, তাই না? অবাক হয়ে যাবেন, ভাবলেন যে একটা কোথাও চুরি বা ডাকাতি হয়েছে, একটা কিচ্ছু টুকরো পর্যন্ত পড়ে নেই। এটা কি তার নিজের সম্পত্তি, নিজের পয়সা দিয়ে কিনেছিলেন? এসি টিভিটা পর্যন্ত, দেওয়ালে টিভির ফ্রেমটা লাগানো আছে, টিভিটা নিয়ে চলে গেছেন, এসি নিয়ে চলে গেছেন, সমস্ত চেয়ার টেবিল ফার্নিচার সোফা যা যা সেখানে ছিল, বোধহয় ফ্যানটাও খুলে নিয়ে চলে গেছেন। বাথরুমের মগটা আছে কিনা সেটা টেস্ট করেননি, সম্ভবত সেটাও নিয়ে চলে গেছেন। এই দলকে দিল্লিবাসী ক্ষমতায় রেখে দিয়েছিল। ভাবতে পারেন কত বড় রাজনৈতিক চোর এরা। তবে এবার আমি আরো একটা পার্ট দেখাচ্ছি আপনাদের সামনে, যে আঞ্চলিক দলগুলো কতটা বিশ্বাসযোগ্য সেটা নিয়ে প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এবং এই প্রশ্নটা আরো বেশি করে দৃঢ় হচ্ছে। আমি আপনাদের দেখাবো এবার আপনাদের সামনে, পশ্চিমবঙ্গে যেমন অ্যাসেম্বলি রয়েছে, উত্তরপ্রদেশেরও তেমনি অ্যাসেম্বলি রয়েছে। উত্তরপ্রদেশের অ্যাসেম্বলিতে যখন কথোপকথন চলছে, সওয়াল জবাব চলছে, তখন সমাজবাদী পার্টির একজন নেতা হঠাৎ করেই সেখানকার যোগী সরকারের নেওয়া একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন যে কেন ইংলিশ মানে স্কুলগুলোতে ইংলিশ মিডিয়াম চালু করা হচ্ছে। এইটা নিয়ে বেশ আপত্তি তোলেন। তিনি বলেন উর্দুও তো একটা ভাষা, তাহলে উর্দুকে কেন পড়ানো হচ্ছে না? উর্দুকেই তো পড়ানো যেতে পারে, ইংলিশকে কেন পড়ানো হচ্ছে? প্রথম কথা, আজকের এই জামানায়, বিশ্বায়নের এই যুগে, যেখানে ডলারের দাম এই জায়গায় পৌঁছে গিয়েছে, গোটা পৃথিবীর যেখানে এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ, যে কোনো ডেলিভারি হয় যে ডলারের মাধ্যমে, মোস্ট অফ দ্য কেসেস, সেখানে কেন আমরা ইংরাজি শিখবো না, এই তত্ত্বে যারা বিশ্বাস করে, সেটা তো সিপিএম এর জ্যোতিবাবুর আমলে তবুও মানা যেত, তার জন্য বাংলা কত পিছিয়ে গিয়েছিল। আজকে উত্তরপ্রদেশের সেই মানুষটি প্রশ্ন করছেন। উত্তরে যোগীজি কি আনসার দিলেন জানেন? যোগীজির আনসার শুনলে আপনারা বিস্মিত হবেন। যোগীজি বলছেন যে এটাই হচ্ছে আপনাদের প্রবলেম, আপনারা নিজেদের বাড়ির ছেলে মেয়েদের তাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, আর আম জনতার ছেলে মেয়েরা তারা যখন ইংলিশ মিডিয়ামে পড়তে চাইবে তখন আপনারা বলবেন যে আপনাদের উর্দু স্কুল চাই। এই হচ্ছে একটা পরিস্থিতি। নিজেদের ছেলে মেয়ে কিন্তু তারা ইংলিশ মিডিয়ামে বড় হচ্ছে, তারা সবকিছু করবে, তাদের সেই যোগ্যতা রয়েছে, তারা সেটা করবে। আর সাধারণ মানুষকে সুশ্রুড়ি দিয়ে তারা ইংরেজি পড়বে না, তারা উর্দু স্কুলে পড়তে হবে, উর্দুটাও আবার হিন্দিও নয়, উর্দু। আসুন এই ভিডিওটা আপনারা দেখুন এবং মনে মনে এই প্রশ্নটাই করুন যে আঞ্চলিক দলগুলো কতটা অবক্ষয়ের জায়গায় নিয়ে যাচ্ছে। দেখুন এই ভিডিওটা আপনারা দেখুন। अगर अंग्रेजी करना तो उर्दू भी कर दीजिए, उर्दू क्यों नहीं करते? उर्दू भी तो भाषा है, उर्दू को नहीं करेंगे, अंग्रेजी करेंगे। ये कौन सी बात हो गई कि भोजपुरी में ना बोले और इसका विरोध अंग्रेजी का हिंदी में ना बोले और उर्दू क्या वकालत कर रहे हैं? ये बड़ी विचित्र बात है।
आप मुझे बताइए, मैं इसीलिए कहता हूं कि आप समाजवादियों का चरित्र ही इतना दोहरा हो चुका है, इतना दोहरा हो चुका है कि अपने बच्चों को भेजेंगे इंग्लिश पब्लिक स्कूल में और दूसरों के बच्चों को बोलेंगे कि गांव के उस विद्यालय में पढ़े जहां संसाधन भी नहीं है। ये दोहरा आचरण और जाकी रही भावना जैसी प्रभु मोर अभी देखिए कि तैसी, यह तो आचरण आप लोगों का है। लोगों ने यहां पे इसका शुभारंभ किया, समाजवादी पार्टी ने उसका विरोध किया है और मुझे लगता है कि प्रोसीडिंग का हिस्सा होना चाहिए, इनको समाज के सामने एक्सपोज करना चाहिए। अपने बच्चों को ये लोग पढ़ाएंगे इंग्लिश स्कूलों में और दूसरे के बच्चे के लिए अगर वो सुविधा सरकार देना चाहते हो, कहते नहीं उर्दू पढ़ाओ इसको, यानी उसको मौलवी बनाना चाहते हैं, कठपुल्ला पर की ओर इसको ले जाना चाहते हैं। ये नहीं चल सकता है। দেখলেন বন্ধুরা, এরপরে আপনারা বলুন যে এই আঞ্চলিক দলগুলোর ওপর কি সত্যি মানুষের আর বিশ্বাসযোগ্যতা থাকবে? বিশ্বাসযোগ্যতা নেই বলে একের পর এক জায়গা থেকে আঞ্চলিক দলগুলো ক্রমশ পিছু হচ্ছে। এদের মধ্যে একমাত্র আঞ্চলিক দল যেটা শুধুমাত্র স্টেটের উন্নতি করেছে সেটা হচ্ছে নবীন পট্টনায়ক এবং বিজু পট্টনায়কের দল। তারা কিন্তু সত্যি বলতে যে কেন্দ্রের সঙ্গে তাদের ডবল ইঞ্জিন সরকার না থাকা সত্ত্বেও তারা যথেষ্ট সদ্ভাব রেখেছিল এবং এই মুহূর্তে সব থেকে বেশি ফিনান্সিয়াল দিক থেকে একটা স্টেবল স্টেট বলতে যদি কাউকে বোঝানো হয় সেটা হচ্ছে ওড়িশা, এবং তাদের ডেট মানে যতটা ঋণ রয়েছে সেটাও একেবারে খুবই কম পরিমাণের। এইরকম একটা আঞ্চলিক দল ছাড়া আর দ্বিতীয় কোনো আঞ্চলিক দল এই মুহূর্তে নাম আমি মনে করতে পারছি না যারা ভারতের রাজনীতিতে, ভারতের অগ্রগতিতে যারা কন্ট্রিবিউট করেছে। উদাহরণ হিসেবে আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে কোন জায়গায় নিয়ে গেছে। এছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো, সমাজবাদী পার্টি, এনসিপি, শরদ পাওয়ারের ইন্ডি জোটের যারা শরিক, তারা নিজ নিজ রাজ্যে কোন জায়গায় তারা নিজেদের রাজ্যকে নিয়ে গেছে বলেই কিন্তু সেখানকার মানুষ তাদের প্রত্যাখ্যান করছেন প্রায় প্রত্যেকটি ভোটে। অরবিন্দ কেজরিওয়াল একসময় বলেছিলেন যে 2025 তো ছাড়ুন, 2050-এও আমাকে হারাতে পারবেন না, মোদিজির ক্ষমতা নেই 2050-এ আমাকে হারাবে। এতটা ঔদ্ধত্য, এতটা অহংকার ছিল। ঠিক যেমন আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল কংগ্রেসের এই ধরনের ঔদ্ধত্য অহংকার। একসময় বুদ্ধদেব বাবুর এই বক্তব্য শুনে যে আমরা 42 তোমরা 242 এরকম টাইপের একটা বক্তব্য শুনে তখন তৃণমূল খুব প্রশ্ন তুলেছিলেন যে বুদ্ধবাবুর এতটা অহংকার, এখনো পর্যন্ত এই ধরনের কথা বলছেন। বুদ্ধবাবুর যদি সেই দিনের করা সেই মন্তব্য অহংকারের হয়ে থাকে তাহলে আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যা করছেন তাহলে সেটাকে কার সঙ্গে পরিমাপ করা যায়? তাই এই আঞ্চলিক দলগুলোকে মানুষ প্রত্যেকটি জায়গায় ক্রমশ রিজেক্ট করছে। ভারতবর্ষের রাজনীতিতে এই আঞ্চলিক দলগুলো যারা অনেকটা সততার মূর্ত প্রতীক হিসাবে বারবার তুলে ধরার নিজেদের চেষ্টা করেন, উদাহরণ হিসেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাওয়াই চটি সাদা শাড়ি পরেন, সততাকে তিনি প্রথমে রাখতেন, যদিও এখনো সেটা সরিয়ে দেওয়া হয়েছে, এখন তিনি আর লেখেন না। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল পকেটে ফাউন্টেন পেন, মাথায় একটা মাফলার, একেবারে পার্টিটার নামও আম আদমি পার্টি, সাজানো গোছানো পুরো যেন একটা স্ক্রিপ্টেড, এবং তার ভেতর দিয়ে যখন দিল্লির মানুষ তাদের সরিয়ে দিল তারপরে দেখুন চেয়ার টেবিল আলমারি যা সেখানে ছিল, বাথরুমের মগটাও পর্যন্ত কার্যত চুরি করে নিয়ে চলে গেছে। এইরকম রাজনৈতিক পরিস্থিতিতে আজকে যদি আপনি সতর্ক না হন তাহলে কি ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে আমাদের আগামী প্রজন্মের? সেই কারণেই আপনাদের সামনে তুলে ধরা। বাকি সিদ্ধান্ত আপনাদের, কতটা আপনারা রাজনৈতিক সচেতন হবেন, নাকি এই ধরনের চুরি দুর্নীতির ভাগ কোনোভাবে যদি আমাদের কাছেও পৌঁছে যায় তাহলে সেগুলোকেও আমরা সমর্থন করতে শুরু করব কিনা সেটাও ভেবে দেখবেন। তার কারণ আপনি পেতে পারেন একটা দুর্নীতির ভাগ, কোনোভাবে হয়তো খুব সুকৌশলে কোনো পার্টি পৌঁছেও দিচ্ছে সাধারণ মানুষের কাছে, কিন্তু আপনি পেলে যে আপনার সন্তান পাবে তার তো কোনো গ্যারেন্টি নেই। আর আপনার এই যে উৎপাতের ধন সেটা যে চিৎপাতে নিয়ে চলে যাবে না কেউ, তার কারণ আপনি তো গ্যারেন্টি করতে পারেন না। যে ইনকামের জন্য আপনি ইনকাম ট্যাক্স দেননি, যে ইনকাম আপনার বৈধ নয়, সেই ইনকাম আপনি গ্যারেন্টি করতে পারবেন না যে ওটা আজকে আছে কালকে থাকবে কিনা। হ্যাঁ, যদি সেই টাকা নিয়ে আপনি খেয়ে ফেলেন দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু আপনি ওই টাকা নিয়ে যদি জমি কিনে রাখেন, যদি বাড়ি কিনে রাখেন, তাহলে গভর্নমেন্ট পরিবর্তন হলে সেগুলো আপনি রাখতে পারবেন? আজকে ক্ষমতার জোরে, আজকে একটা কোনো পার্টিকুলার ধর্মের বলে আপনি অনেক কিছু করছেন, আগামী দিনের ক্ষমতা পরিবর্তন একদিন না হলেও 15 বছর 50 বছর পরেও হবে, সেদিন পারবেন? আপনি হয়তো বলতে পারেন যে আমি বুড়ো হয়ে যাবো, আমার কি এসে যায়, কিন্তু এটা মনে রাখবেন যে মানুষের যদি একদিনের নরক যন্ত্রণা হয় না, সেটা একদিনের নরক যন্ত্রণা ওটা 100 বছর দীর্ঘ হয়ে যায়।
মনে হয় সময় প্রত্যেকটা সেকেন্ড আর কাটতে চায় না, প্রত্যেকটা সেকেন্ডের তখন হিসাব পাওয়া যায়। তো সেই কারণেই বলছি, অসততার লাইন ছেড়ে সততার লাইনে আমাদের আসতে হবে, সৎ হতে হবে। সে রাজনৈতিকবিদদেরই বলুন, ভোটারদেরই বলুন, সাধারণ মানুষদের বলুন। যতক্ষণ না পর্যন্ত আমাদের মোরাল ভ্যালু আমরা উপরে নিয়ে যেতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতারা এই সমস্ত সুযোগগুলো পাবে আর আমরা তার ভুক্তভোগী হব। লিখে জানাবেন আপনাদের মতামত। এখনকার মতো এখানেই শেষ করলাম।